প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মহানগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মোহাম্মদ শাহ আলম, প্রভাষক হিসাব বিজ্ঞান, তোমাদেরকে অনলাইন ক্লাস করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের হিসাব বিজ্ঞানের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা সপ্তম অধ্যায় বেতন এবং মজুরি নির্ণয় করার জন্য কী কী বিষয় লাগবে এগুলো সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। ইনশাল্লাহ আজকে আমরা হাতে কলমে অঙ্ক করব। তা আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 920 পৃষ্ঠা সমস্যা 20 নম্বর অঙ্কটা করব। চলে আসি আমরা অঙ্কে। আমাদের এই অঙ্কে ইকবাল এবং আজাদ দুইজন কর্মচারী বেতন সংক্রান্ত তথ্য দেওয়া আছে। এই তথ্যগুলোর ভিত্তিতে আমাদেরকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক খ গ। আমি প্রথমে ক নংয়ে চলে আসি। ক নংয়ে বলা আছে ইকবাল ও আজাদের ওভারটাইম বেতনের পরিমাণ নির্ণয় করো। আমরা ক নংয়ে চলে আসি। প্রথমে আমরা ইকবালের ওভারটাইম বেতন বের করব। ইকবালের ওভারটাইম বেতন নির্ণয়। অঙ্কে বলা আছে ওভারটাইম মজুরির হার স্বাভাবিক হারের দ্বিগুণ। এখন আমাদের এই অঙ্কের ক্ষেত্রে স্বাভাবিক মজুরির হার দেওয়া নেই। প্রথমে আমরা স্বাভাবিক মজুরির হার বের করে এটাকে 2 দিয়ে যখন গুণ দিব তখন বের হয়ে যাবে ঘন্টা প্রতি ওভারটাইম মজুরির হার। তাহলে লাগবো আমরা ঘন্টা প্রতি ওভারটাইম মজুরির হার। ঘন্টা প্রতি ওভারটাইম মজুরি, ওভারটাইম বেতন সমান সমান দিয়ে এখানে অঙ্কে ইকবালের বেতন দেওয়া আছে 5000 টাকা, আর অঙ্কে উল্লেখ আছে ওই মাসে নাকি কাজ হয়েছিল 250 ঘন্টা। তাহলে আমরা 5000 কে যখনই 250 দিয়ে আমরা ভাগ করব তাহলে আমাদের বের হয়ে যাবে ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরির হার। যখন আমরা এটাকে 2 দিয়ে গুণ দিয়ে দিব তখনই বের হয়ে যাবে ঘন্টা প্রতি ওভারটাইম বেতন। তাহলে 5000 কে 250 দিয়ে গুণ দিলে 250 দিয়ে ভাগ দিলে এবং 2 দিয়ে গুণ দিলে বের হয়ে যাবে 40 টাকা। তাহলে আমরা ঘন্টা প্রতি ওভারটাইম বেতন বের করে ফেলেছি 40 টাকা। এবং অঙ্কে দেওয়া আছে যে এই মাসে ইকবালের ওভারটাইম কর্মঘন্টা ছিল 20। তাহলে আমরা লিখব সুতরাং ওভারটাইম বেতন যেখানে 20 ঘন্টা লাগবে, 20 ঘন্টাকে 40 দিয়ে গুণ দিব। চল্লিশ দিয়ে গুণ দিলে বের হয়ে যাবে 800 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইকবালের ওভারটাইম বেতন নির্ণয় করে ফেলেছি। ঠিক একইভাবে আমরা আজাদের ওভারটাইম বেতন নির্ণয় করব। প্রথমে ঘন্টা প্রতি ওভারটাইম বেতন নির্ণয় করব। আজাদের ওভারটাইম বেতন নির্ণয়। প্রথমে আমরা বের করব ঘন্টা প্রতি ওভারটাইম বেতন। ঘন্টা প্রতি ওভারটাইম বেতন। আমাদের অঙ্কে আজাদের বেতন দেওয়া আছে 6000 টাকা, আর এই মাসে কাজ হয়েছিল 250 ঘন্টা। তাহলে 6000 কে প্রথমে 250 দিয়ে আমরা ভাগ করব এবং 2 দিয়ে গুণ দিলে বের হয়ে যাবে ঘন্টা প্রতি ওভারটাইম বেতন 48 টাকা।
এখন আমাদেরকে মোট ওভারটাইম বেতন বের করতে হবে। অঙ্কে আজাদের ওভারটাইম ঘন্টা দেওয়া আছে 20, তাহলে আমরা লিখব সুতরাং মোট ওভারটাইম বেতন 20 ঘন্টাকে 48 দিয়ে গুণ দিয়ে দিতে হবে, তাহলে এটা বের হয়ে যাবে 960 টাকা। তাহলে আমরা কনং শেষ করে ফেলেছি। আমাদের কনংয়ে বলা ছিল ইকবাল এবং আজাদের ওভারটাইম বেতন। এখন আমরা খনংয়ে চলে যাব। খনং প্রশ্নে বলা আছে কর্মচারীদের মোট বেতন নির্ণয় করো। আমরা খনং দিয়ে উপরে টাইটেল দিব কর্মচারীদের মোট বেতন নির্ণয়। এবং এটা আমাদের কলমের মাধ্যমে দেখাতে হবে। এই অঙ্কে দুইজন কর্মচারীর নাম দেওয়া আছে, এই জন্য কলম হবে দুইটা। প্রথমটা হবে বিবরণ, প্রথমটা হবে ইকবাল, পরেরটা হবে আজাদ। প্রথম ক্লাসে আমরা কিভাবে মোট বেতন বা মোট মজুরি নির্ণয় করতে হয় আমরা জেনেছি। এখন আমরা মোট বেতন নির্ণয় করব। মোট বেতন নির্ণয় করার জন্য প্রথমেই মূল মজুরি বা মূল বেতন লিখতে হবে। প্রথমে আমরা লিখব মূল বেতন। মূল বেতন ইকবালের 5000, আজাদের 6000 টাকা। এবার এই মূল বেতনের সাথে অন্যান্য যে আর্থিক সুবিধাগুলো রয়েছে, আর্থিক সুবিধাগুলো আমরা নিচে নিচে লিখব, লিখে যোগ করে দিলে আমাদের বের হয়ে যাবে মোট বেতন। আমরা চলে আসি দেখি কি কি আর্থিক সুবিধা রয়েছে। প্রথমে রয়েছে বাড়ি ভাড়া। অঙ্কে বলা আছে বাড়ি ভাড়া ইকবালের মূল বেতনের 50%, আজাদের মূল বেতনের 50%। তাহলে প্রথমে আমরা লিখব বাড়ি ভাড়া। ইকবালের বেতন 5000 টাকা, এটার 50% হচ্ছে 2500 টাকা। আজাদের মূল বেতন 6000, এটার অর্ধেক হচ্ছে 3000 টাকা। এরপর আছে মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা অঙ্কে বলা আছে দুজনেরই মূল বেতনের 15%। তাহলে রাখবো মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা 5000 টাকার 15% 750 টাকা। 6000 টাকার 15% 900 টাকা আসবে। এরপর লিখব চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা অঙ্কে দেওয়া আছে 500 টাকা 500 টাকা। তাহলে ইকবালের কলমে লিখব 500, আজাদের কলমে লিখব 500। এরপর আছে যাতায়াত ভাতা। যাতায়াত ভাতা দেওয়া আছে 100 টাকা 100 টাকা। ইকবালের কলমে আমরা লিখব 100 টাকা, আজাদের কলমে লিখব 100 টাকা। সর্বশেষ আমরা যে উপাদানটি লিখব সেটা হচ্ছে ওভারটাইম বেতন। ওভারটাইম বেতন এই ওভারটাইম বেতন আমরা কলমে বের করেছি। ইকবালের ওভারটাইম বেতন ছিল 800 টাকা, আজাদের ওভারটাইম বেতন ছিল 960 টাকা। এখন আমরা যোগফল টানবো।
এই কলমের যোগফল হচ্ছে ৯৬৫০ টাকা। আর দ্বিতীয় কলমের যোগফল হচ্ছে ১১,৪৬০ টাকা। তার উপরে যে আমরা টাইটেল দিয়েছিলাম কর্মচারীদের মোট বেতন, আমরা এটা নির্ণয় করে ফেলেছি। ইকবালের মোট বেতন হচ্ছে ৯৬৫০ টাকা, আর আজাদের মোট বেতন হচ্ছে ১১,৪৬০ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক নং শেষ করে ফেলেছি। এখন ইনশাআল্লাহ আমরা গ নং এ চলে যাব। গ নং-এ বলা আছে কর্মচারীদের মোট কর্তনের পরিমাণ নির্ণয় করো। গ নং দিয়ে খ নং-এর মতন আমরা প্রথমে উপরে টাইটেল দিয়ে দিব, কর্মচারীদের মোট কর্তনের পরিমাণ নির্ণয়। মোট কর্তন নির্ণয়। এখানে আমাদের কলম প্রশ্নের মতো দুইটা কলম কাটতে হবে। প্রথমটা হবে বিবরণ, এরপর এটা হবে ইকবাল, এটা বাজার। এবং এই কলামে আমরা বেতন থেকে কি কি কেটে রাখা হয়, এই কর্তনগুলো আমরা এখানে লিখে আমরা যোগফল টানবো। যোগফল টানার পর যেটা বেরোবে তার নামই হবে মোট কর্তন। তাহলে আমরা অঙ্কে চলে যাই। কর্তনে প্রথমে আমরা লিখবো যৌথ বিমা তহবিলে কর্তন। যৌথ বিমা তহবিলে কর্তন। এবং এটা বলা আছে মূল বেতনের ৩%, দুজনেরই মূল বেতনের ৩%। তাহলে মূল বেতন হচ্ছে ৫,০০০ টাকা, এটা ৩% ১৫০ টাকা, আর ৬,০০০ টাকার ৩% হবে ১৮০ টাকা। সামাজিক নিরাপত্তা তহবিলে কর্তন। সামাজিক নিরাপত্তা তহবিলে কর্তন। সামাজিক নিরাপত্তা তহবিলে কর্তনের হার দেওয়া আছে মূল বেতনের 1%, 1%। মূল বেতনের 1% হচ্ছে 50 টাকা আসে, আর আজাদের আসে 60 টাকা। এরপর আমরা লিখবো ভবিষ্যৎ তহবিলে কর্তন। ভবিষ্যৎ তহবিলে কর্তন। ভবিষ্যৎ তহবিলে কর্তনের হার 10% অঙ্কে দেওয়া আছে। তাহলে ইকবালের আসবে ৫,০০০ টাকা 10% ৫০০, আজাদের আসবে ৬,০০০ টাকা 10% ৬০০। এরপর লাগবে অগ্রিম কর্তন। অগ্রিম বেতন কর্তন। অগ্রিম বেতন কর্তনের পরিমাণ টাকা দেওয়া আছে। ইকবালের ১১০, আজাদের ১২০। সর্বশেষ যেটা আসবে আয়কর। আয়কর ইকবালের ১০০ টাকা, আজাদের ১১০ টাকা।
110 টাকা। আমাদের এই অঙ্কে 5টা বিষয় কর্তন ছিল, আমরা এগুলো লিখে ফেলেছি, এখন যোগফল টানবো। তাহলে ইকবালের মোট কর্তনের পরিমাণ হবে 910 টাকা এবং আজাদের মোট কর্তনের পরিমাণ হবে 1070 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গণন শেষ করে ফেলেছি। আজকে আমি এখানে ক্লাস শেষ করব। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।